থাকো এনিথিং সারাউন্ডিং আস, যেটা হলো ক্লাস 3 4 5 বা 6 এইরকম আছে। যেটা আমরা এখানে ডেফিনেশনটা একটু ডিফারেন্ট হলো এইটুকু যে এনিথিং সারাউন্ডিং। স্যার ক্লাসটা রেকর্ড করলে ভালো হয়। তাহলে আমরা যেটা এখানে শিখতে চাচ্ছি যে এনিথিং সারাউন্ডিং অ্যান ইন্ডিভিজুয়াল বা এনিথিং সারাউন্ডিং আস দ্যাট অ্যাফেক্ট that directly or indirectly affect the plant growth অথবা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্যাট ইন্ডিভিজুয়াল, সেটাকে আমরা বলছি এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ওইটাই এনি ফ্যাক্টর, এনিথিং এর জায়গায় যদি আমরা এনি ফ্যাক্টর এখানে দিয়ে দেই, এখানে এনিথিং আছে, এখানে যদি এনি ফ্যাক্টর দিই তাহলে সেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এটা জানো, সেই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোকে আমরা বায়োটিক অ্যাবায়োটিক দুইটা ভাগে ভাগ করছি মূলত, এবং সেগুলো হলো ক্লাইমেটিক, এডাফিক, ফিজিওগ্রাফিক, গ্যাসিয়াস ইত্যাদি ইত্যাদি আছে। এখানে আমি যেটা পড়াতে যাচ্ছি টেম্পারেচারটা আর কি। হ্যাঁ, টেম্পারেচারটা হলো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই টেম্পারেচার একটা ইজ দি প্রাইম ফ্যাক্টর ফর টপিক অফ ক্যান্সারের মধ্যে আছি আমাদের দেশ অবস্থান করছে, যার ফলে এখানকার টেম্পারেচার এক ধরনের, আবার ইকুইটোরিয়াল জোন যারা বিষুবীয় অঞ্চল যারা আছে তাদের তাপমাত্রা একরকম, পোলার রিজিয়নে যারা আছে তাদের তাপমাত্রা একরকম। এই তাপমাত্রার ভেরিয়েশনের জন্য এই জীবের গ্রোথ, তার বৃদ্ধি এবং তার বিস্তৃতি অনেকটা নির্ভর করবে এই তাপমাত্রার উপর। আমরা আজকে এই তাপমাত্রাটা পড়াবো আর কি, তাপমাত্রা নিয়ে আলোচনা করবো আর কি। এই তাপমাত্রা জিনিসটা কি, এবং তাপ এবং উষ্ণতা অলরেডি তোমরা পড়েছো ইন্টারমিডিয়েটে। আমি এখানে জাস্ট সিম্পলি বলছি, তাপ টেম্পারেচার মেজার দি ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি অর সারফেস। একটা সারফেসের তাপ কতটুকু উষ্ণ বা ঠান্ডা সেটুকু মেজার করে তাপমাত্রা দিয়া। কিন্তু ওটা হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। তাপ আর হিট, তাপ আর তাপমাত্রা এক জিনিস নয়, তোমরা জানো। যেমন ফর এক্সাম্পল যদি আমরা এখানে দেখাই, এই হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, হিট এক ধরনের শক্তি। এখানে যদি আমরা দেখাই দুইটা বোতলে পানি আছে, এখানে 5 লিটার পানি আছে, এখানে 1 লিটার পানি আছে, দুটারই তাপমাত্রা হলো 25 ডিগ্রি, কিন্তু তাপের পরিমাণ কোনটাতে বেশি? বেশি হবে 5 লিটার, যেটা এখানে আমরা বলছি 5 লিটারে 5 টাইমস বেশি হবে পানি, যেহেতু তাপ সেম, কিন্তু তাপমাত্রা যেহেতু সেম, তাপের পরিমাণ হলো ডিফারেন্ট। সেই তাপটা আমরা পৃথিবীতে যেটা আসতে, পৃথিবীতে আসতেছে কোত্থেকে একটু পরেই আমরা সেটা যাচ্ছি। তো এই হিটটাই ট্রান্সমিট হয়, তাপমাত্রা কিন্তু ট্রান্সমিট হয় না। এক জায়গা থেকে এক যাত্রা তাপমাত্রা ট্রান্সমিট হয় না, কিন্তু তাপমাত্রার ভেরিয়েশনের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় হিটটা ট্রান্সমিট হয় আর কি। তো সেটা আমরা কিভাবে হয় সেটাও জানো তোমরা। convection, bimolecular movement from one place to another of the medium. For example, আমরা পানি যদি বয়লিং করি তাহলে সেখানে দেখবো যে পানির মলিকুলগুলো নিচ থেকে তাপ গ্রহণ করে উপরের দিকে যায় এবং পুরাটা সার্কুলার অর্ডারে ঘোরে, এবং সেটা হলো কনভেকশন আর কি। সেটা বলছি আমরা কনভেকশন। আর কন্ডাকশন হলো মলিকুলার ভাইব্রেন্ট, মলিকুল এক জায়গায় থাকবে কিন্তু সেই তাপ এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন করে। ফর এক্সাম্পল, লোহা যদি আমরা গরম করি, লোহার মলিকুলগুলো এক জায়গা থেকে এক জায়গায় যায় না, কিন্তু মলিকুলগুলো ভাইব্রেট করতে থাকে আর কি, মানে ভাইব্রেট কম্পনের মাধ্যমেই তারা এক জায়গা থেকে আর এক জায়গায় হিট করে। ফর এক্সাম্পল, তুমি যদি শীতকালে ঠান্ডা লাগলে দাঁত কম্পন করে কেন? বডি তোমার কাঁপে কেন? টু জেনারেট হিট জেনারেট করার জন্য আর কি। আর রেডিয়েশন যেটা আসে সূর্যের থেকে আসতেছে বা যে কোনো খান থেকে রেডিয়েশন বিকিরণ যেটা হচ্ছে উইদাউট ডিস্টার্বিং দি মিডিয়াম, এখানে যে হিটটা ট্রান্সমিট হয় সেটা মিডিয়ামকে ডিস্টার্ব করে না। তারপর হলো এই যে আমরা জানি এনার্জি এক ফর্ম থেকে আর এক ফর্মে রূপান্তরিত হয়। এটা আমরা যে শক্তি নিত্যতার সূত্র আমরা জানি,
Energy cannot be created or destroyed, but it can be transformed from one form to another. And second law বলতেছে no energy transformation is 100% effective. It means when the energy, for example, light convert to the heat, some energy is lost in other form. But for example, light energy convert in, for example, electrical energy convert into light energy. (75% consist of hydrogen and 25% helium. Hydrogen is converting to helium. কিভাবে? Through nuclear fusion. We know the energy is liberated either পারমাণবিক শক্তি আমরা পেয়ে থাকি নিউক্লিয়ার ফিউশন হয়ে অথবা নিউক্লিয়ার ফিশন হয়। ফিশন মানে বিভাজন হয়ে, যেমন ইউরেনিয়ামকে বিভাজন করে আমরা সেখান থেকে এনার্জি পেতে পারি। আবার নিউক্লিয়ার ফিউশন হয়ে, যেমন হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন অ্যাটম যখন যুক্ত হয়ে যায়, ফিউজড হয়ে যায় একসঙ্গে হয়ে নিউক্লিয়াসটা, তখন তার ইলেকট্রন কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যায়, দুটা ইলেকট্রন হয়ে যায়, যে ইলেকট্রনটাকে বলা হয় হিলিয়াম। এই হাইড্রোজেন থেকে যখন হিলিয়ামে হচ্ছে, সেটাই সেই জায়গায় লিবারেট করতেছে সোলার রেডিয়েশন। আমরা এখানে বলছি দি সান ইমিট দ্য এনার্জি থ্রু নিউক্লিয়ার ফিউশন where hydrogen atom fused to form helium atoms, liberating solar radiation because of high temperature in the sun, and that reaches the earth's surface in the form of light and produce heat. এই হিটটা এইভাবে আমরা পেয়ে থাকি। এখানে দেখো সানটা এখানে যেটা আছে, এখান থেকে সূর্য বিকিরিত করছে পৃথিবীর মধ্যে, এখানে আর কি, এখান থেকে বিকিরণ করতেছে আর কি। এখন এই জায়গায় যেটা আমি এখন বলতেছি, জুন মাসে কোন জায়গায় লম্বভাবে কিরণ দিচ্ছে সূর্য? একজন বলো দেখি, কোন হেমিস্ফিয়ারে লম্বভাবে কিরণ দিচ্ছে? একজন বলো। এখান থেকে ছবিতে দেখা যায় হ্যাঁ, উত্তর হেমিস্ফিয়ার বা নর্দার্ন হেমিস্ফিয়ারে লম্বভাবে কিরণ দিচ্ছে, বা ট্রপিক অফ ক্যান্সার যেটা আমরা বলে থাকি, এর পরের ছবিটা দেখলেই বুঝতে পারবে, সেখানে লম্বভাবে কিরণ দিয়ে থাকে। আবার যখন এটা ফিরে আসে কোথায়? ডিসেম্বরে, দেখো তখন সূর্যরশ্মি কোথায় লম্বভাবে কিরণ দেয়? সাউথ হেমিস্ফিয়ার। হ্যাঁ, সাউদার্ন হেমিস্ফিয়ারে লম্বভাবে কিরণ দেয়, যার ফলে যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সেই জায়গাটাই হলো সামার, এবং সেই ইয়াটাই জুন মাসে আমাদের দেশে হয়ে থাকে। এবং এখানেও আমাদের যখন এখানে সামার জুনে, তখন এই উইন্টারে কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু হলো উইন্টার। অনুরূপভাবে এখানে উল্টাটা ঘটে থাকে, এখানে নর্দার্ন হেমিস্ফিয়ারে হলো সামার, নর্দার্ন হেমিস্ফিয়ারে হলো উইন্টার, সাউদার্ন হেমিস্ফিয়ারে হলো সামার। এইভাবে আমাদের হিটের তাপমাত্রা, পৃথিবী এইভাবে ঘুরতেছে চারিদিকেই, এইভাবে অ্যারাউন্ড চারিদিকে সারাউন্ডিং দিয়ে ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, এবং যার ফলে এক এক সময় এক এক জায়গায় তাপমাত্রা এক এক রকম হচ্ছে। প্রধানত ট্রপিক্যাল রিজিয়নের তাপমাত্রা একই থাকে। কিভাবে থাকে? এখন আমরা যদি এটা দেখি, এই যে এখানে এটা যদি সান থাকে, ফর এক্সাম্পল, এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, দেখো যে ট্রপিক অফ ক্যান্সারের ওপর। আর এখানে এই সময়, এটা হলো ডিসেম্বর মাসে যখন হয়, তখন ট্রপিক অফ ক্যাপ্রিকনের ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে আর কি। ইট মিনস দিস ডিসেম্বরে হলো
সাউদার্ন হেমিস্ফিয়ার অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এদের হলো সামার, আর আমাদের তখন হলো উইন্টার। এবং এখানে যদি আমরা দেখি ট্রপিক অফ ক্যান্সার, এখানে হলো যখন জুনে হলো ট্রপিক অফ ক্যান্সারের উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, এই যে সূর্যরশ্মিটা। এবং এখানে তখন আমাদের এই নর্দার্ন হেমিস্ফিয়ারের সামার, এখানে উইন্টার, এটা তোমরা জানো। এখানে কেন সামার হচ্ছে? সানলাইট ইনসিডেন্ট ফল পারপেন্ডিকুলারলি অন দি হেমিস্ফিয়ার এট দ্যাট টাইম। সানলাইট যখন যেখানে লম্বভাবে কিরণ দেয় সেখানকার তাপমাত্রা সবচেয়ে বেশি হয়। ফর এক্সাম্পল, কেন যদি চিন্তা করো তোমরা, বরফাচ্ছন্ন থাকে কেন মেরু অঞ্চল? মেরু অঞ্চল কেন বরফাচ্ছন্ন থাকে? অথবা এই যে ইকুয়েটোরিয়াল জোন যেটা আর কি, সেখানে কেন বরফ পড়ে না? তাপমাত্রার তারতম্য অবশ্যই। কেন পড়ে না? মেরু অঞ্চলে সবসময় তীর্যক ভাবে সূর্য কিরণ এখানে পড়ে, আমরা সেটা সেটাই দেখতেছি। এই যে আমরা পৃথিবীর পৃষ্ঠে তো দাঁড়িয়ে আছে, এখানে যে পৃথিবীর পৃষ্ঠে আমরা দেখি, এখানে দাঁড়িয়ে আছে একজন, এখানে একজন দাঁড়িয়ে আছে। মনে করো 1 মিটার স্কোয়ার সোলার বিম এখানে যাচ্ছে, আর এখানেও 1 মিটার স্কোয়ার সোলার বিম যাচ্ছে এখানে, এই জায়গার উপরেই সে পড়বে সেম অ্যামাউন্ট অফ লাইট, এবং এইটার এরিয়াটা ছোট, দেখো অল্প এরিয়াতে পড়বে, যার ফলে এখানকার তাপমাত্রা সবচেয়ে বেশি হবে। জেনারেট হাই হিট অ্যান্ড প্রডিউস হাই টেম্পারেচার। এই ট্রপিক্যাল রিজিয়নে তখন তাপমাত্রাটা বেশি হবে। এই জিনিসটাই আবার দেখো, এই পরিমাণ হিটেই চলে যাচ্ছে কোথায়? এই যে পোলার রিজিয়নে। ফর এক্সাম্পল, এই পোলার রিজিয়নে এখানকার যে এরিয়াটা, যেটুকু এরিয়া, মনে করো যদি এটা এ হয়, তাহলে এটার প্রায় দ্বিগুণ এরিয়ার এতে ওই পরিমাণ তাপ দিয়ে বা সোলার রেডিয়েশন হিট করতেছে, এই দ্বিগুণ এরিয়া বা দ্বিগুণেরও বেশি এরিয়া হিট করতেছে আর কি, আবার তির্যক ভাবে পড়তেছে। নাম্বার 1। নাম্বার 2, তাহলে দেখা আছে বেশি এরিয়া একই পরিমাণ তাপ দিয়ে বেশি এরিয়া তাকে হিট করতে হচ্ছে বা তাপ মানে সঞ্চালন করতে হচ্ছে, যার ফলে এই জায়গার তাপমাত্রা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এখানকার দ্বিগুণ এরিয়া যদি তাকে হিট করতে হয়, অটোমেটিক তার তাপমাত্রা হবে 10 ডিগ্রি। যার ফলে পোলার রিজিয়নে যেহেতু বেশি এরিয়া তাকে মানে এরিয়া একই পরিমাণ লাইট দিয়ে বেশি এরিয়া তাপ দিতে হয়, যার ফলে সেখানকার বরফ জমে আর কি। এটাই হলো মূল কারণ। আমরা এখানে বলেছি সেম অ্যামাউন্ট অফ রেডিয়েশন ফল ইন দিস স্মল এরিয়া দ্যাট জেনারেট হাই হিট অ্যান্ড প্রডিউস হাই টেম্পারেচার। আমাদের এই ট্রপিক্যাল রিজিয়নের টেম্পারেচারটা সবচেয়ে বেশি দেন দি পোলার রিজিয়ন। আমরা কোনটা পোলার রিজিয়ন, কোনটা ট্রপিক্যাল রিজিয়ন, এবং এটাকে আমরা বলছি যে সেম অ্যামাউন্ট অফ রেডিয়েশন ফল ইন এ বিগ এরিয়া এন্ড দ্যাট জেনারেট লেস হিট এন্ড প্রডিউস লেস টেম্পারেচার। আমরা যদি এখানে দেখি, এই সূর্যটা এখানে আছে 9,30,00,000 মাইল দূরে আছে। কোন জায়গায় পড়তেছে সূর্যরশ্মি নরমালি? কোন জায়গায় পড়তেছে? ট্রপিক্যাল জোন বললে হবে না। এই যে রেখাটা দেখা যাচ্ছে, এটা হলো কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা। এটা হলো মকর ক্রান্তি রেখা আর কি, আমরা এখানে দেখতেছি। এই কর্কট ক্রান্তি রেখাতে কখন সূর্য লম্বভাবে কিরণ দেয়? আমরা একটু আগেই দেখে আসলাম, জুন মাসে। এই জুন মাসে এখানে দেখা যাচ্ছে, জুন মাসে লম্বভাবে কিরণ দিচ্ছে আর কি। তো সেই কর্কট ক্রান্তি রেখার উপরে এখানে লম্বভাবে কিরণ দেয় জুন মাসে, যার ফলে এখানে সামার হয়, আর এখানে দেয় ডিসেম্বরে আর কি। তাহলে এই জায়গায় এই কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত সূর্য রশ্মি কোনো না কোনো সময় লম্বভাবে কিরণ দিচ্ছেই এই জায়গাতে, এর বাহিরে নয়। এদিকে কোনো সময় লম্বভাবে কিরণ দেয় না, বা পোলার রিজিয়নে কোনো সময় লম্বভাবে কিরণ দেয় না। আমরা একটু আগেই যে ছবিটা দেখিয়েছি সেখানে আর কি। যার ফলে এই জায়গার তাপমাত্রা বেশি। এই জায়গার তাপমাত্রা বেশি হলে এটাকে বলা হয় ট্রপিক্যাল জোন। এই ট্রপিক অফ ক্যান্সার থেকে আবার এদিকে যেটা যায় পোলার জোন পর্যন্ত 66 এখানে লেখা আছে, এই পর্যন্ত এটা হলো টেম্পারেট জোন। আর বাকি যেটা অংশ বরফাচ্ছন্ন থাকে সেটাকে হলো পোলার রিজিয়ন। অনুরূপ ভাবে এখানেও আমরা দেখতেছি এটা হলো টেম্পারেট, এটা হলো পোলার রিজিয়ন। তো এই যে টেম্পারেচার গুলো এক জায়গা থেকে এক জায়গায় পৃথিবীর
ইকুয়েটর বিষুবীয় অঞ্চল থাকে, যতই পোলের দিকে যায়, সেটা নর্থ পোল অথবা সাউথ পোল হোক না, তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। এটাই হলো পৃথিবীর মূল তাপমাত্রা বৈষম্যের মূল কারণ, যার ফলে পৃথিবীতে এক এক জায়গায় তাপমাত্রার ভেরিয়েশনের জন্য এক এক জায়গায় এক এক গাছ জন্মে থাকে তাপমাত্রার জন্য। এবং কি কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং দি টেম্পারেচার অ্যাক্রস দি ওয়ার্ল্ড, সেটা হলো কি ল্যাটিটিউড। আমরা এখানে ল্যাটিটিউড দেখলাম, এখানে হলো ইকুয়েটরে হলো 0, এখানে 23.5, এখানে নর্থ, এটা হলো 23 সাউথ, এইভাবে আর কি। এখানে 66.5, এখানে এইটা দেখো ইকুয়েটরের ল্যাটিটিউডের সঙ্গে আস্তে আস্তে অল্টিটিউড, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় তাপমাত্রা বাড়ে না কমে? কেউ বলতে পারবে? স্যার কমে। কেন কমে? আমরা তো সূর্যের দিকেই যাচ্ছি, মানে কমে স্যার। আমি তো এখানে দাঁড়ায় আছি, এখান থেকে তো এখানেই যাচ্ছি, সূর্যের দিকেই যাচ্ছি, তাহলে এটা কমবে কেন? বায়ুমণ্ডল নেই। হ্যাঁ, আর বায়ুমণ্ডলের এক এক স্তরে তো তাপমাত্রার পার্থক্য এক এক রকম হয়, কোনটা তাপমাত্রা বেশি রকম ছাড়া হয় না। সিম্পলি আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, হ্যাঁ, বিকিরণ হওয়ার পরে এটা গরম থাকে আর কি, রাইট। সেটাই আমরা যে সিম্পল এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখি, আমাদের হিমালয় পর্বত পৃথিবীর, মানে সাধারণভাবে একজন লেম্যান যদি জিজ্ঞাসা করে এখানে, আমি পৃথিবীর থেকে তো উপরে যাচ্ছি, সূর্যের দিকে যাচ্ছি, তাহলে তাপমাত্রা কমবে কেন? তাহলে তো আমি সূর্যের আরো কাছে যাচ্ছি, তাহলে তাপমাত্রা তো বাড়বে আর কি। কিন্তু তা নয়, পৃথিবী যে উত্তপ্ত থাকে, সেই উত্তপ্ত হলে পৃথিবীর পৃষ্ঠটা গরম থাকে, যার ফলে এই এখানকার তাপমাত্রাটা বেশি থাকে। যতই উপরে উঠে যায় সে ততই তাপমাত্রা কমতে থাকে। এবং এটা আমরা সিম্পল ভাবে যদি আমরা বলি, আমাদের হিমালয় পর্বত পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 8.9 কিলোমিটার উঁচু, সেজন্য তার মাথায় দেখো সবসময় বরফ আচ্ছন্ন থাকে, বিকজ তাপমাত্রা পৃথিবীর পৃষ্ঠের থেকে যতই উপরে উঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে। এবং এটা রেটটা হলো প্রতি 100 মিটার উপরে উঠলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। প্রতি 100 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়, যার ফলে এইটাকে বলা হয় ল্যাপস রেট। এই তাপমাত্রা কমতে থাকে এল্টিটিউডের সঙ্গে, তাপমাত্রা অটোমেটিক কমতে থাকে। ডিস্টেন্স ফ্রম দি সান, ফ্রম দি সি, সরি, ডিস্টেন্স ফ্রম দি সি, ডিস্টেন্স মানে সি এর কাছাকাছি হলে, সি এর কাছাকাছি যে তাপমাত্রা, যে জায়গাটা, তার তাপমাত্রার তারতম্য বেশি হয় না কম হয়? কম। হ্যাঁ, কেন কম হয়? কারণ আমরা যেহেতু এই জলরাশি এবং স্থল ভাগ দুটার মধ্যে তাপের বিনিময় হয় বিধায় সেখানকার তাপমাত্রা চরমভাবাপন্ন হয় না আমাদের। সেটা তোমরা পরে এক সময় হয়তো আলাপ করতে যদি কেউ ইন্টারেস্টেড হয় তখন আমি জানাবো আর কি। সেই জন্য আমাদের চিটাগাঙ্গের তাপমাত্রা তারতম্যটা কম হয় দেন দি নর্দার্ন রিজন। এখন আমরা দেখতেছি আমাদের ডিসেম্বর মাস বা ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে, এখন জানুয়ারি মাস পড়তেছে, এখন হলো উইন্টারের তাপমাত্রা কোন জায়গায় বেশি? উত্তরবঙ্গে। হ্যাঁ, সাউদার্ন রিজনে, অর্থাৎ কক্সবাজার এই অঞ্চলে তাপমাত্রা বেশি, নর্দার্ন রিজনে তাপমাত্রা কম। কেন কম? দক্ষিণবঙ্গ স্যার সমুদ্রের কাছে বেশি। উত্তরবঙ্গ সমুদ্র থেকে দূরে, আবার হিমালয়ের কাছে, সে কারণে। হিমালয়ের কাছে সেটা একটা বিষয়, আমরা বলছি সমুদ্র থেকে অনেক দূরে স্যার। ইকুয়েটর থেকে যতই পোলের দিকে যাব ততই তাপমাত্রা কমতে থাকবে আর। তাহলে আমাদের ইকুয়েটর আমাদের দেশের কোন দিক দিয়ে গিয়েছে? এনি অফ ইউ? এই ইকুয়েটর রেখাটা কোন দিক দিয়ে গিয়েছে? দক্ষিণ থেকে। হ্যাঁ, দক্ষিণ ভারত মহাসাগরের উপর দিয়ে ইকুয়েটরতে গিয়েছে। আমরা ওই ইকুয়েটর থেকে যতই আমরা পোলের দিকে যাব ততই তাপমাত্রা কমতে থাকে, যার ফলে নর্দার্ন রিজিয়নের দিকে আমরা যাচ্ছি ততই তাপমাত্রা কমতে। হিমালয় পর্বত আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, কারণ পোলের যে ঠান্ডাটা সেটা আসতে দেয় না, এত উঁচু যেহেতু পোলের ঠান্ডাটা আসতে দেয় না, তো আর আমরা
এই আমরা আরো ঠান্ডার মধ্যে পড়ে থাকতাম। আমরা তো কর্কট ক্রান্তির মধ্যে না, এই কর্কট ক্রান্তির মধ্যে, অর্থাৎ কর্কট ক্রান্তি প্রায় 20 থেকে, আমাদের বাংলাদেশের ল্যাটিটিউডটা হলো 20 থেকে 26 ডিগ্রি নর্থ। এটা তোমরা জানো ল্যাটিটিউড কি, সেজন্য আমি আর ওখানে ডিটেলসে যাচ্ছি না। নর্থ মানে টেম্পারেট জোনে পড়ে গেছে, তাপমাত্রা কম হওয়ার কথা, কিন্তু এত হয় না। এই কারণে আমাদের যে হিমালয় পর্বতটা আছে সেটা পোলার রিজিয়নের তাপটা যেটা ঠান্ডা সেটা আসতে দেয় না। তারপরেও যেটা ওভারফ্লো হয়ে আসে সেটার জন্য আমরা ঠান্ডা পেয়ে থাকি। যতই দক্ষিণের দিকে যাব ততই তাপমাত্রা কমতে থাকবে। এবং শুধু তাই নয়, আমাদের নর্দার্ন রিজিয়নের থেকে সাউদার্ন রিজিয়নের তাপমাত্রার ডিফারেন্স হলো প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস নর্দার্ন রিজিয়নের তাপমাত্রা চেয়ে সাউদার্ন রিজিয়নের তাপমাত্রা ডিফারেন্স আর কি। যদি এখানে মনে করো সাউদার্ন রিজিয়নে এখন 8 হয়তো দেখা যাবে কক্সবাজারে, সেখানে হয়তো 11 বা 10 হয়ে গেছে আর কি তাপমাত্রা আর কি। ক্লাউড কভার, উইন্ড ভেলোসিটি, উইন্ড যদি থাকে তাহলে তাপমাত্রা ভেরিয়েশন কম হয়। ওশেন কারেন্ট, সেটা হয়তো আমাদের এখানেই নাই। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা একটু আগেই দেখলাম, যেখানে লম্বভাবে কিরণ দেয় সেখানকার তাপমাত্রা বেশি। এখানে যেখানে আমাদের হলো অ্যাটমসফিয়ারিক থিকনেস, আমরা যদি এখানে চিন্তা করি ফর এক্সাম্পল পরের ইয়াতে স্লাইডটা, এখানে এইটা হলো ইকুয়েটর, এই জায়গার তাপমাত্রা সবচেয়ে বেশি। এখানে আমরা এই ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে আমরা আছি। এই ট্রপিক অফ ক্যান্সারে দেখো সূর্যরশ্মি একটু অ্যাঙ্গেল হয়েতে পড়তেছে, যা আবার পোলার রিজিয়নে দেখো অনেক বড় এরিয়া নিয়ে পড়তেছে একই পরিমাণ লাইট, যার ফলে এখানকার তাপমাত্রা সবসময় বেশি, এখানকার তাপমাত্রা সবসময় কম। এটা হলো এই অ্যাটমসফিয়ারকে ভেদ করে আসতে হয় অনেক দূর থেকে, এই জায়গা থেকে এই জায়গায় অ্যাটমসফিয়ারকে প্রায় 500 কিলোমিটার ভেদ করে আসতে হয়। এখানে হয়তো দেখো যে সেটা কম আর কি, যার ফলে এই জায়গায় পোলার রিজিয়নের তাপমাত্রা কম। পোলার রিজিয়ন সবসময় বরফাচ্ছন্ন থাকে আর কি, দেন দিন সেখানে বরফ পড়ে এবং বরফাচ্ছন্ন থাকে। তাপমাত্রা টেম্পারেট রিজিয়নে বরফ পড়ে, পোলার রিজিয়নে তো পড়বেই। আমাদের ট্রপিক্যাল রিজিয়নে আমাদের পড়ে না। আমরা তাহলে এখানে যেটা দেখলাম, এখানে এই ট্রপিক্যাল জোন, টেম্পারেট জোন, পোলার জোন ল্যাটিটিউডের উপর ভিত্তি করে এবং তাদের তাপমাত্রার উপর ভিত্তি করে আমরা পড়িয়েছি। প্রফেসর আওয়াল হয়তো পড়াবে আরো ডিটেলস, যেগুলা হলো কোপেনস ক্লাসিফিকেশন হিসাবে আর কি। আমাদের দেশের এভারেজ টেম্পারেচার এখানে যদি আমরা দেখি, এই টেম্পারেচার জানুয়ারি মাস, জানুয়ারি নাও দি কোল্ডেস্ট মান্থ, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি এখানে দেখা যাচ্ছে মিনিমাম টেম্পারেচার, মানে এভারেজ টেম্পারেচার আমি নিয়েছি। আর এখানে হয়তো ম্যাক্সিমাম হয়তো 25 ডিগ্রি বা আরো কম 22-23 ডিগ্রি এখানে দেখা যাচ্ছে। এটা আস্তে আস্তে যতই মান্থ বাড়তে থাকে তাপমাত্রা ততই বাড়তে থাকে আর কি, এখানে দেখা যাচ্ছে। সবচেয়ে তাপমাত্রা কখন বেশি হওয়ার কথা আমাদের দেশে? একটু আগে যে আমরা বললাম কখন বেশি হওয়ার কথা, হ্যাঁ জুন জুলাইয়ের দিকে, জুনের দিকে বেশি হওয়ার কথা, কিন্তু এখানে জুনে দেখো তাপমাত্রা কমে গিয়েছে। কেন? আর এখানে এপ্রিলে তাপমাত্রা বেশি। কি কারণ হতে পারে ব্যাখ্যাটা? বৃষ্টিপাতের জন্য, হ্যাঁ, রেইনফলের জন্য। দি ক্লাউডি এরিয়া। আমরা বলছি একটু আগে, দিস টাইম মে জুন জুলাই আগস্ট আমাদের ক্লাউড থাকে প্রায় পুরাটা আর কি। এই ক্লাউড থাকার জন্য মে থেকে বৃষ্টিপাত, মনসুন বৃষ্টিপাত শুরু হয়। আমরা হয়তো নেক্সটে পড়বো, এই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় বৃষ্টিপাত পড়তেই থাকে, যার ফলে এই জায়গায় ক্লাউডি থাকে আর কি। বৃষ্টিপাত না পড়লেও এখানে ক্লাউডি থাকে, যার ফলে এখানকার কম। এপ্রিলে সবচেয়ে হাইস্ট তাপমাত্রা, এবং এপ্রিলে সবচেয়ে হাইস্ট। আবার দেখো অক্টোবরে একটু তাপমাত্রা হয়তো একটু বেড়েছে, তারপর আবার ডাউনওয়ার্ড গেছে আর কি তাপমাত্রা। কেন ডাউনওয়ার্ড গেল? সূর্যরশ্মি তীর্যকভাবে পড়া শুরু হয়েছে। জুনে সবচেয়ে বেশি মানে খারাপভাবে পড়ে, কিন্তু ক্লাউডের জন্য আমাদের দেশে তাপমাত্রাটা অত বেশি হয় না। হাইস্ট টেম্পারেচারটা এপ্রিলে আমরা দেখতে পাই আর কি। ওকে, এখন গাছের গ্রোথ, এই যে তাপমাত্রা আমরা দেখলাম এতক্ষণ ধরে,
এই তাপমাত্রার ভেরিয়েশন সারা ওয়ার্ল্ডে কি জন্য ভেরিয়েশন হচ্ছে, কেন ভেরিয়েশন হচ্ছে, সেটা আমরা একটু আইডিয়া পেলাম। এখন যেটা হলো যে এই তাপমাত্রার জন্য প্রত্যেক জীবের জন্য তাপমাত্রা একটা অপটিমাম তাপমাত্রা আছে। সেই জিনিসটা এখানে আমরা দেখতেছি টেম্পারেচার এফেক্ট। এটা যে টেম্পারেচার আমরা বাড়াতে থাকি, আর এদিকে যদি রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখি, এই লো টেম্পারেচার এখানে হয়তো টেম্পারেচার কম, আস্তে আস্তে এক জায়গায় গিয়ে তাপমাত্রা খুব তাড়াতাড়ি তার গ্রোথ বেড়ে যাবে। আবার যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন আবার তার গ্রোথটা কমে যাবে এবং রিটার্ডেশনও হবে আর কি। সেটা আমরা একটু পরেই দেখতেছি। এইভাবেই সকল জীবের বৃদ্ধির জন্য এই একটা অপটিমাম তাপমাত্রা আছে। আমরা যদি সেটা তাপমাত্রা দেখি, এখান থেকে এটা আমরা দেখলাম এই প্রত্যেক জীবের জন্য তাপমাত্রার সঙ্গে একটা গ্রোথ রেট এদিকে আমরা যদি হিসাব করি, আর এদিকে মিনিমাম টেম্পারেচার, তার নিচে গেলে গাছ সেই জীবটা মারা যাবে, আর এটা হলো ম্যাক্সিমাম টেম্পারেচার, তার উপরে গেলে তাপমাত্রা তার গ্রোথ কমে যাবে বা মারাই যাবে। আর এখানকার একটা তাপমাত্রা আছে যেটাকে বলি হয় এই রেঞ্জের মধ্যে একটা অপটিমাম তাপমাত্রা আছে যেখানে গ্রোথ সবচেয়ে বেশি। তা আমরা এখানে যদি দেখি, প্লান্ট গ্রোথ ইজ অ্যাফেক্টেড বাই বোথ অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর। টেম্পারেচার প্লে দি মোস্ট ভাইটাল রোল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্লান্ট। বুঝতে পেরেছ? এবং সেটা আমরা আগেই বলেছি ডিস্ট্রিবিউশন প্লান্ট। সো ইচ অর্গানিজম হ্যাজ সাম স্পেসিফিক টেম্পারেচার ফর ইটস প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে এইটাকে আমরা বলছি, সেটাকে বলছি আমরা কার্ডিনাল টেম্পারেচার। কার্ডিনাল টেম্পারেচারের ডেফিনেশনটা হলো কি? রিগার্ডলেস অফ হাউ ফেভারেবল লাইট অ্যান্ড সয়েল ময়েশ্চার ইজ, অর্থাৎ গাছের গ্রোথের জন্য সয়েল ময়েশ্চার এবং লাইট অব্লিগেটরি, এটা থাকতেই হবে, এটা না হলে হবে না। এখন হলো রিগার্ডলেস অফ, সেটা যতই ফেভারেবল লাইট এবং টেম্পারেচার, লাইট এবং সয়েল ময়েশ্চার হোক না কেন, প্লান্ট গ্রোথ ড্রপস বিলো এ সার্টেন মিনিমাম টেম্পারেচার। অর্থাৎ এই যে প্লান্ট গ্রোথ এখানে দেখা যাচ্ছে ড্রপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে আর কি। প্লান্ট ড্রপস বিলো এ সার্টেন মিনিমাম টেম্পারেচার, এই টেম্পারেচারের নিচে তার গ্রোথটা বন্ধ হয়ে গেল। অর সিজেস বিয়ন্ড এ সার্টেন ম্যাক্সিমাম টেম্পারেচার, এই টেম্পারেচারের বেশি হলেই সে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে আর কি। বিটুইন দি রেঞ্জ আমরা দেখতেছি এই মিনিমাম থেকে ম্যাক্সিমাম যে রেঞ্জটা টেম্পারেচার আছে, দেয়ার ইজ এ টেম্পারেচার অ্যাট হুইচ গ্রোথ টেকস প্লেস উইথ গ্রেটেস্ট র্যাপিডিটি কল দি অপটিমাম টেম্পারেচার। এই জায়গাটাই হলো অপটিমাম টেম্পারেচার। দিস আর কল দি কার্ডিনাল টেম্পারেচার। এবং প্রত্যেক গাছের বা প্রত্যেক জীবের জন্য এই কার্ডিনাল টেম্পারেচার ফিক্স। আমরা কত থেকে কত ডিগ্রি তাপমাত্রায় জীবন ধারণ করতে পারবো? এনি অফ ইউ? কত থেকে কত ডিগ্রি তাপমাত্রায় আমরা জীবন ধারণ করতে সক্ষম নরমালি? কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। নরমালি আমরা হয়তো 0 ডিগ্রি থেকে 45 বা 50, ম্যাক্সিমাম 50, আমরা এই রেঞ্জের মধ্যে জীব বেঁচে থাকতে পারে। এর বাহিরে গেলে নরমাল কন্ডিশন এটা আর কি। এর বাহিরে গেলে 50-এর উপরে গেলে জীবের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগে, কারণ প্রোটিন যেটা আমাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি যেটা হবে, প্রোটিনটা ডিনেচার হয়ে যাবে। ডিনেচার হলে সে আর বাঁচবে না। অনুরূপভাবে যখন টেম্পারেচার একেবারে 0-র নিচে চলে আসবে, তখন ফ্রিজিং হয়ে যাবে, যার ফলে প্রোটিনের অ্যাক্টিভিটি বা এনজাইমেটিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, যার ফলে 0 থেকে 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে অলমোস্ট সব জীবই জীবন ধারণ করে থাকতে পারে আর কি, বিকজ ইন দিস রেঞ্জ প্রোটিন নেচারটা কম হয়ে যায়। মাঝখানে হলে আরো ভালো হয়, বা 25-30 ডিগ্রি এই টেম্পারেচারটা বেটার আর কি, গাছে সবার জন্য, সব জীবের জন্য মোটামুটি আর কি। এখন আমরা যেটা দেখতেছি,
তাহলে এই টেম্পারেচারটা স্ট্রংলি এফেক্ট করে গাছের ফেনোলজি। ফেনোলজি মানে এনি অফ ইউ? পাতার বিন্যাস। ফেনোলজি মানে আচ্ছা, হলো যে তার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অবস্থাটা, এই প্রত্যেকটা যে গ্রোথের স্টেজগুলো, সেটাকে বলি আমরা ফেনোলজি ওই গাছের আর কি। অর্থাৎ তার ভেজিটেটিভ গ্রোথ, রিপ্রোডাক্টিভ গ্রোথ, ম্যাচুরিটি স্টেজ সবগুলো এইটাই স্ট্রংলি এফেক্ট করে ফেনোলজি, মানে টেম্পারেচারটা আর কি। ভেজিটেটিভ গ্রোথকে এফেক্ট করে লিফ এরিয়া ইন্ডেক্স, লিফ এরিয়া ডিউরেশন, ফ্রুট গ্রোথ অ্যান্ড রিটেনশন। ফ্রুট গ্রোথকে স্ট্রংলি ইয়া করে। আমরা পরে যখন দেখব, হয়তো আমরা নর্থ বেঙ্গলে আলু আবাদ করি বা সাউথ বেঙ্গলে আমরা করি না, বা আমাদের ইয়াতে মানে হাওর অঞ্চলে চিলিং ইনজুরির জন্য অনেক রাইস নষ্ট হয়ে যায়। সেই জিনিসগুলো এক্সাম্পল হিসাবে আমরা নেক্সট টাইম আনবো। তাহলে তার ফেনোলজি গাছের জন্ম বিদ্যুতে স্ট্রংলি এফেক্ট করে, ভেজিটেটিভ গ্রোথ, লিপেরিয়া ডিউরেশন, লিপেরিয়া ইন্ডেক্সকে এফেক্ট করে। যে টেম্পারেচার কম হয়ে যায়, লিপেরিয়া গ্রোথ এমনি কম হয়ে যাবে। আর যদি ফ্রুট গ্রোথ অ্যান্ড রিটেনশন, তারপর রেসপিরেশন, টেম্পারেচার বাড়লে রেসপিরেশন বাড়বে, টেম্পারেচার কমলে রেসপিরেশন কমে। ওয়াটার লস, টেম্পারেচার বাড়লে ওয়াটার লস বেড়ে যাবে, কারণ ট্রান্সপিরেশন বেড়ে যাবে। ওয়াটার, তারপর হলো ওয়াটার ইউজ এফিসিয়েন্সি তার কমে যাবে গাছের আর কি। লিফ ফটোসিনথেসিস, যদি টেম্পারেচার বেড়ে যায়, ফর এক্সাম্পল 40 উপরে যায়, তখন লিফের এনজাইমগুলা ডিনেচার হয়ে যায়, ফটোসিনথেসিস ড্রাস্টিক্যালি রিডিউস হবে। আবার যদি 14-15 বা আরো নিচে আসে যায়, তখন আবার এনজাইমেটিক অ্যাক্টিভিটি কমে যাবে, তখন ফটোসিনথেসিস হ্যাম্পার করবে। আপটেক অফ নিউট্রিয়েন্ট এন্ড ওয়াটার, ট্রান্সলোকেশন অফ কার্বোহাইড্রেট, এই টেম্পারেচার স্ট্রংলি এগুলাকে এফেক্ট করে। আর মডারেটলি photosynthesis on canopy basis. Canopy আমরা বলি the total area coverage by the aerial parts of plant is called canopy. এই canopy photosynthesisটা এটা হয়তো moderately affect করে, তার but still it affects. Then for example এখানে আমরা দেখি যে 25 ডিগ্রি, এখানে যদি আমরা তোমরা দেখেছো ইউনিভার্সিটিতে এখন আসনি, আমাদের যে বঙ্গবন্ধু চত্বরটা আছে সেখানে আমরা সিলভিয়া লাগিয়েছি আর কি, এবং সিলভিয়ার ফুলগুলা খুবই সুন্দরভাবে ব্লুম হয়েছে আর কি। তাই সেই ফুলটা আমরা দেখতেছি 25 ডিগ্রিতে, দেখো কত সুন্দর। এখন যেহেতু টেম্পারেচার জানুয়ারি মাস, এখন সুন্দর। যখন আমরা তাপমাত্রা বাড়াচ্ছি, 30 ডিগ্রি করলাম, সেখানে গাছের গ্রোথ কিরকম হলো, 35 ডিগ্রি করলাম, সেখানে আরো ড্রাস্টিক্যালি রিডিউস হলো, 40 ডিগ্রি করলাম, সেখানে আরো কমে গেল আর কি। এই সেলভিয়ার আর কি আমরা দেখতেছি। তার মানে দাঁড়াচ্ছে টেম্পারেচারের উপর ভিত্তি করে এই গাছের গ্রোথটা ড্রাস্টিক্যালি কম বেশি হচ্ছে আর কি। সেটাই আমরা একটু আগে বললাম, এটাই হলো গাছের ফেনোলজি আর কি, ফ্লাওয়ারিংটা আমরা বলতে পারি আর কি। এখন আমরা যদি ইফেক্ট অফ টেম্পারেচার ফিজিওলজির কি এফেক্ট করে, দেখো যে গ্রোথটা এখানে 0 ডিগ্রি যদি হয়, গ্রোথ এখানে কমে যায় একেবারেই। তারপর এখানে দেখো গ্রোথ সিরিয়াসলি বেড়ে গেছে, গিয়ে আবার 50-এর দিকে আসি, একেবারে ডাউন হয়ে গেছে, বিকজ এনজাইমেটিক অ্যাক্টিভিটি এই রেঞ্জের বাহিরে থাকে না। এনজাইমেটিক অ্যাক্টিভিটি, দেখো এনজাইমেটিক অ্যাক্টিভিটি ধর ফর এক্সাম্পল এখানে 40 বা এখানে 0তে অসুবিধা নাই, 40-র উপরে গেলে এনজাইমেটিক অ্যাক্টিভিটি দেখো কমে যাচ্ছে আর কি টেম্পারেচার। এটা যদি 25 ডিগ্রি আমরা ধরি আর কি, এখানে 25 মাঝখানে যদি 25 ধরি, তাহলে এনজাইম এইখানেই অপটিমাম হলো। দেখো তাহলে এখানে এনজাইমেটিক অ্যাক্টিভিটিও ডিক্লাইন হচ্ছে, এখানে গিয়ে ডিনেচার হয়ে এনজাইমেটিক অ্যাক্টিভিটি থাকবে না। রেসপিরেশন এখানে গিয়ে যতই দেখবে যতই বাড়তেই থাকবে আর কি, তাপমাত্রা বাড়লে এক জায়গায় গিয়ে রেসপিরেশন বন্ধ হয়ে যাবে আর কি তাপমাত্রা বাড়লে আর কি। এখানে দেখতেছি ফটোসিনথেসিস মোটামুটি 0 থেকে এইভাবে এখানে হয়তো 25-30 ডিগ্রির মধ্যে ফটোসিনথেসিস বেটার আর কি, এর চেয়ে বেশি হলে তখন ফটোসিনথেসিস হবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে গাছের যে অ্যাক্টিভিটি গুলো আছে সিরিয়াসলি এফেক্ট করবে আর কি।
এখানে যদি আমরা ফেভারেবল টেম্পারেচার বন্ধ হয়ে যাবে, সিজন ক্রপ, হ্যাঁ রেসপিরেশনটা কি হঠাৎ করেই বন্ধ হয়ে যাবে? হ্যাঁ রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, তখন চলবে না, কারণ তোমার সুগার বন্ধ শেষ হয়ে যাবে। এখানে তো আর সুগার তো আর এখানে থাকার সুযোগ থাকতেছে না, তাই না? তোমার সুগার না হলে তো মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে আর কি। একের জিরোতে নামিয়ে আসা এরকম হবে না, হয়তো ওখানেই তার এক্সস্টেড হয়ে যাবে। স্যার C4 উদ্ভিদ সমূহ যেগুলো যেমন হচ্ছে সুগার ক্যান, মুথা ঘাস, এগুলোর ক্ষেত্রেও কি টেম্পারেচার বাড়ালে এদের গ্রোথ কমবে? না না পারবে। এগুলো হলো আবার অন্য ফ্যাক্টর আর কি। যখন আমরা ফটোসিনথেসিস, তোমরা পড়েছো কিনা জানি না, ফটোসিনথেসিস C4 প্লান্টের যে ফটোসিনথেসিস যখন পড়বে, লাইট ইন্টেন্সিটি যত বাড়ানো যায় তাপমাত্রা তত বাড়ে, ফটোসিনথেসিস তত বাড়ে আর কি। তবে 50-এর ঊর্ধ্বে তো নয়, এটা কোনোদিন আসবে না আর কি। কেন? এবং C4 উদ্ভিদগুলো কোন জায়গায় বেশি হবে বলো দেখি, কোন জায়গায়? মরুভূমিতে মরুভূমিতে যেখানে টেম্পারেচার বেশি, চারণভূমি। একটু আগে যে পড়লাম ট্রপিক্যাল রিজিয়নে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, এই যে জোনটা আছে ট্রপিক্যাল জোন, এখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় কোনো না কোনো সময়, যার ফলে এই গাছগুলো হলো ট্রপিক্যাল রিজিয়নে হবে। C4 উদ্ভিদগুলো নরমালি ট্রপিক্যাল রিজিয়নে বেশি well adapted because it needs high light intensity, high temperature to perform its physiological activity. এখন যদি বলো তোমরা স্যার তাহলে এখানে কেন সেটা হলো আর কি, কারণ ওর ফটো রেসপিরেশন হয় না। ফটো রেসপিরেশন বুঝতে পেরেছো? ফটো রেসপিরেশন এই বান্ডিল শীতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, সেটা তোমরা যখন পড়বে সেখানে ইয়ারা পড়াবে তখন তোমরা বুঝবে আর কি। তাহলে আমরা এখানে যেটা বলতেছি, এটা এখানে যেটা রেজাল্ট আমি দিয়েছি এটা তো আমার রেজাল্ট না, আমার বিভিন্ন বই স্টাডি করেই দিয়েছি। হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো হঠাৎ করে রেসপিরেশন বন্ধ হলো কেন আর কি, ওরা তো স্টাডি করে এই রেজাল্টটা এখানে প্রেজেন্ট করছে আর কি। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাক্টিভিটিস গুলো টেম্পারেচারের জন্য ড্রাস্টিক্যালি রিডিউসড হয়ে যায়। দেন আমরা যদি বলি কুল সিজন ক্রপ আর ওয়ার্ম সিজন ক্রপ, এই যে দেখো কুল সিজন ক্রপ বলতে আমরা বোঝাচ্ছি এখানে টেম্পারেট এবং পোলার রিজিয়নের ক্রপ। টেম্পারেট হুইট, বার্লি, ক্যানোলা, রাই, ওটস, এই যে পটেটো আমাদের কোন জায়গার ক্রপ? কুল সিজন মিন্স অর্থাৎ উইন্টারের ক্রপ। আর পি এগুলো হলো সবগুলো হলো কুল সিজন ক্রপ, উইন্টারে এই জিনিসগুলো হয়ে থাকে। তাদের টেম্পারেচার দেখো 5, 25, 30-এর উপরে গেলে তাদের ড্রাস্টিক্যালি রিডিউসড হয়ে যাবে, তাদের গ্রোথ সিরিয়াসলি এফেক্ট করবে, প্রোডাকশন হবেই না। আমরা নেক্সট ক্লাসে এটার ইফেক্টটা দেখবো। আর ওয়ার্ম সিজন ক্রপ এই যে কর্ন, পটেটো দিয়েছে, ঠিক আছে, কর্ন, তারপর হলো সরগম, এটা C4 উদ্ভিদগুলা ওয়ার্ম সিজন ক্রপ। এটা 10-এর নিচে আসলে এদের আবার গ্রোথ বন্ধ হয়ে যাবে, 35-এর উপরে গেলে হ্যাম্পার হবে। এটা হলো ম্যাক্সিমাম টেম্পারেচার। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমরা এখানে যেটা দেখতেছি আর কি, যে ওট, মেইজ, মিলেট, এদেরও এই যে এখানে আমাদের একটা কার্ডিনাল টেম্পারেচার আমরা বলেছি, কার্ডিনাল টেম্পারেচার আমরা এখানে বলেছি। সেই কার্ডিনালটা এটা হলো মিনিমাম তার, এটা রাইসের যেমন 10-এর নিচে আসলে গাছের গ্রোথ একেস ইয়লিশ হয়ে যাবে। হুইট, তারপর বার্সিম, তার পার্ল মিলেট, এগুলো সবগুলো, এগুলো হলো অপটিমাম। এই টেম্পারেচারের মধ্যে যদি থাকে ওই গাছগুলো, তাদের গ্রোথটা ভালো হবে। আর এর উপরে যদি যায় তাহলে গাছের গ্রোথ ড্রাস্টিক্যালি রিডিউসড হবে। আমরা একটু আগেই যেটা দেখলাম 50 পর্যন্ত আমরা নিয়েছি, এখানে দেখো ম্যাক্সিমাম এই পর্যন্ত তারা রেঞ্জ দিয়ে রাখছে, এর উপরে গেলেই গাছের গ্রোথ ড্রাস্টিক্যালি রিডিউসড হয়ে যাবে আর কি। তাহলে এগুলো হলো তাদের কার্ডিনাল টেম্পারেচার, এটাই আমরা বলছি আর কি। এখানে যদি আমরা দেখি গ্রোথ আর কি, ব্রকলিটা, এই যে ব্রকলি দেখো এখানে হয়তো 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত আসছে আর কি। 25 ডিগ্রি পরে গেলে গাছের গ্রোথ ব্রকলি হবে না। আমাদের উইন্টারে আমরা ব্রকলি লাগিয়ে থাকি, টেম্পারেচার যদি 5 ডিগ্রি হয় নো প্রবলেম, 15 ডিগ্রি রাফলি 15 ডিগ্রি হলে তাদের অপটিমাম টেম্পারেচার।
দেখো অপটিমাম টেম্পারেচার 15 ডিগ্রিতে আছে আর কি। আবার এখানে এর সাথে সাথে মেইজ দেখো ট্রপিক্যাল ক্রপ C4 প্লান্ট, এখানে দেখো এর তাপমাত্রা হয়তো 25-40 পর্যন্ত তার কোনো প্রবলেম নেই। দেখো 25 পর্যন্ত সে মোটামুটি একটা অপটিমাম রেঞ্জ। দেখো এই দুইটা স্পিসিস দেখো, একটা ব্রকলি আর একটা হলো মেইজ, তাদের গ্রোথটা কিভাবে এফেক্ট করতেছে আর কি। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হচ্ছি যে আজকে আমরা এই পর্যন্তই পড়ে থাকি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে তোমরা বলতে পারো আর কি। আমরা এনি অফ ইউ, কোনো কোশ্চেন নাই? আচ্ছা আমি তাহলে এখানে কোশ্চেন করি। ফর এক্সাম্পল এখানে যদি হয় আমাদের দেশে আর কি, যে এই এখানে আমাদের দেশের তাপমাত্রা সবচেয়ে কি, এখানে প্লিজ কে লেখছে, কি কমেন্ট লেখছে, কে রেজ হ্যান্ড, ওকে প্লিজ গো অ্যাহেড, বলো কোশ্চেন করো। হ্যাঁ শোনা যাচ্ছে না? মরিয়ম ইসলাম স্যার ভুলে হয়ে গেছে। হ্যাঁ স্যার ভুলে আর কি হয়ে গেছে রেজাল্ট। ওকে ঠিক আছে, তাহলে সারওয়ার এনি কোশ্চেন তোমাদের যদি স্যার ইয়েস স্যার কি কোশ্চেন ছিল স্যার? হ্যাঁ বলো। আমাদের দেশে বলা হয় যে হিমালয়ের পাদদেশের আশেপাশে যারা থাকে তাদের মানে টেম্পারেচারটা অনেক বেশি লো থাকে। হ্যাঁ কিন্তু এটা কি মানে শুধুমাত্র হিমালয়ের জন্য হয় নাকি ল্যাটিটিউডের পরিবর্তনের জন্য হয়? এইটা আচ্ছা হিমালয়ের পাদদেশে লিখে দিতে বললো ল্যাপটপে ইয়া করবে কাগজ লিখ আতে না জন্য হয় কিনা, আমরা ফার্স্ট হলো নরমাল এভাবে থেকে লিখে দিন। আমরা ইকুয়েটর থেকে বলে দিন মোবাইলে তো আপনি লগইন করে দিয়েছিলেন তো জানেন না, ল্যাপটপে কানেক্ট করবি, পাসওয়ার্ডটা একটু লিখে দেন, বলে দেন আমি লিখে লিখি, ঠিক আছে? শোনো সেটাই আগে বলো, কে বলছো? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ইমরান হোসেন প্রশ্ন করছো নাকি? না স্যার আমি কোশ্চেন করছি। কি নাম তোমার বাবা? সাদমান শিহাব। আচ্ছা 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 রাসেল ভাই, না হিমালয়ের পাদদেশে যে তাপমাত্রাটা কম, কারণটা হলো এই যে ওটা উঁচু, পাদদেশটা তো উঁচু নয়, পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যাবে ততই তাপমাত্রা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে না স্যার? আমি কার কথা শুনতে পাচ্ছি না স্যার। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। আমি তো দেখতেছি, শোন আমি ঠিক আছে, অন আছে, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে আর কি। যাই হোক হিমালয়ের পাদদেশ থেকে আমরা 5 মিনিটস আছে আমার। হিমালয়ের পাদদেশে তাপমাত্রা, হিমালয়ের পাদদেশটা পৃথিবীর পৃষ্ঠ হইতে একটু উঁচু, পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যাবে ততই তাপমাত্রা কমতে। ফর এক্সাম্পল তোমরা যদি প্লেনে যাও, প্লেনে এক দেশ থেকে আরেক দেশে যাও, একটা প্লেন হয়তো 30-40 হাজার ফিট উপর দিয়ে যায় আর কি, তখন পৃথিবী ওখানকার তাপমাত্রা, প্লেনের বাহিরের তাপমাত্রা হলো -46-45-46, ভিতরে যদি এয়ার কন্ডিশন সেটা দিয়ে তোমরা চলতেছো আর কি। তাপমাত্রা তারপর হলো প্রেসার সবগুলো মেনটেন করা হয় আর্টিফিশিয়ালি, কিন্তু বাহিরের তাপমাত্রা -46 পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। সে অনুরূপ ভাবে হিমালয়ের পাদদেশটা অনেকটা উঁচু, একেবারে পাদদেশ, আমাদের যেটা প্লেন ল্যান্ড এইরকম অত নিচু না আর কি, ওটা উঁচু, যার ফলে ওখানকার উপরে পাদদেশের তাপমাত্রাও কম থাকবে, প্লাস ওখানকার যে এনভায়রনমেন্টটা এমনি তাপটা কম, বরফ আচ্ছন্ন, বরফের যে তাপটা আসতেছে কোলটা, সেটাও এফেক্ট করতে পারে আর কি। আমরা এখানে যেটা যখন আমরা বৃষ্টিপাত করব তখন আরো ক্লিয়ার করব যে কি ঘটনাটা সেখানে ঘটে আর কি। বুঝতে পেরেছো? এই আর কারো কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আমরা যদি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে একটু স্যার গ্রাফটা একটু কি দেখানো যাবে? হ্যাঁ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস এর গ্রাফটা, ওকে ঠিক আছে স্যার। এখানে স্যার এই যে ফটোসিনথেসিসের মধ্যে আমরা দেখেছিলাম যে স্যার মাঝে মাঝে একটু ব্রেকডাউন হয়ে যাচ্ছে গ্রাফটা, স্যার ওটা কেন হচ্ছে ওখানে, মানে কোনো কারণে কি হচ্ছে? না কোনটা?
স্যার লাস্টের যে গ্রাফটা দেখাইছিল তার আগের গ্রাফটা। আচ্ছা দাঁড়া দেখি স্যার এই যে এইটা। জি স্যার। স্যার এখানে যে এটা হলো গ্রাফের নিয়ম আর কি। দেখো এখানে যে গ্রাফটা এটা হলো সলিড লাইন দিছে, এটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি একটু গ্যাপ গ্যাপ দিয়ে রাখছে। ইট মিনস এটাও যদি সলিড দেয় তো দুই সলিডের মধ্যে কনফিউজড হয়ে যাবে আর কি। সেই জন্য এটা এক এক প্যাটার্ন দিয়ে বোঝাইছে যে এইটা হলো রেসপিরেশন, এটা হলো এনজাইমেটিক অ্যাক্টিভিটি, উপরে তো কোনো লিজেন নাই। বুঝতে পেরেছো এই লাইনটা কি বোঝায়? এটা যেমন গ্রোথ রেট, এটা সলিড লাইন। এটা হলো ব্রোকেন লাইন, এনজাইমেটিক এই হিসাবে ব্রোকেন লাইন, এটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি। রেসপিরেশনটা এইভাবে অ্যাক্টিভিটি, আর ফটোসিনথেসিসটা এইভাবে বোঝাইছে আর কি। এটা ইট ডাজ নট মিন যে এটা ভেঙে গেছে আর কি, তাই না? এটা কন্টিনিউয়াস প্রসেস। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার এলএআই আর এলইডি এর ফুল ফর্মটা কি ছিল? এলএআই হলো লিপ এরিয়া ইনডেক্স, ক্যানোপি আর কি, আর এলএডি হলো লিপ এরিয়া ডিউরেশন। লিপ এরিয়া ডিউরেশন তাপমাত্রার উপর ভিত্তি করেই কম বেশি হয়ে যায় আর কি। ফর এক্সাম্পল তাপমাত্রা এখন লো, অনেক গাছ পাতা ঝরাই ফেলে দেবে। কেন ঝরাই দেবে? যে তার যে ফটোসিনথেসিস হবে, যে লাইটে যে তাপমাত্রা ছিল, যে ফটোসিনথেসিস হবে, সেই ফটোসিনথেসিসটা সে করতে পারবে না এই তাপমাত্রায়। যার ফলে ওই গাছটা তাকে তো পাতাকে ফিড করতে হবে। পাতাকে ফিড করতে হলে তখন ফটোসিনথেসিস তার করাতে হবে, কিন্তু ফটোসিনথেসিস সে পর্যাপ্ত করতে পারতেছে না বিকজ অফ লো টেম্পারেচারের জন্য। যার ফলে এই গাছটা তখন প্যারাসাইট হিসাবে গাছের ইয়া হবে, যে ফটোসিনথেসিস পাতাই হলো ফটোসিনথেসিস একটা অর্গান। সেখানে যদি ফটোসিনথেসিস না হয় তাহলে ওই গাছ সে অন্য জায়গা থেকে, অর্থাৎ গাছের অন্য জায়গা থেকে পাতাটা নিবে, খাদ্যটা নেবে, যার ফলে সে নিয়ে জীবন ধারণ। গাছ তখন করে কি, ওইটাকে কেটে দেয়, ফেলে দেয় আর কি, অ্যাবসিশন করে দেয়। এটা হলো প্যারাসাইটিক লিপ। এই লিপগুলোকে বলা হয় প্যারাসাইটিক লিপ। সেই জন্য পাতা ঝরায় দেয়। এই জন্য লিপ এরিয়া ডিউরেশন, টেম্পারেচার কম হলে লিপ এরিয়া ডিউরেশন কমে যাবে। আর টেম্পারেচার যদি কম হয় গাছের গ্রোথ কমে যাবে, লিপ এরিয়া ইনডেক্স কমবে। টেম্পারেচার যদি বেশি হয় পাতা এক্সস্টেড হয়ে যাবে, তখনও পাতা ছোট হয়ে যাবে, লিপ এরিয়া ইনডেক্স কমে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর এনি কোশ্চেন? স্যার টাইম শেষ, পরের ক্লাস আছে স্যার। আমাদের অ্যাটেন্ডেন্স স্যার কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স তার এখন আমি দেখি আর কি, এগুলা আমি তো প্রথম নিচ্ছি, যার ফলে তোমাদের সঙ্গে আমার ফিজিক্যালি, আমার ক্লাস এমনি ফিজিক্যালি নিতে ভালো লাগে, এই অনলাইনে ভালো লাগে না আর কি। আমি কমফোর্ট ফিল করি না আর কি, কারণ ইন্টারাকশন না হলে আমি কমফোর্ট। তুমি কি বুঝলা না, আমি তো সেটা বুঝতে পারি না আর কি। আর তুমি যদি না বুঝো তো আমার বক বক করে লাভ কি? আমি চাই তোমাদের স্ট্যাটাস থাকে, আমি সেখান থেকে শুরু করতে চাই। এই এনিহাউ আমরা সব ক্লাসে হয়তো এরকম লাস্টের কয়েক মিনিট আমরা করবো, আর আমি পড়াবো অ্যাপ্লাইড সাইড, তোমাদের এক্সাম্পল, বাস্তব এক্সাম্পল দিয়ে কেন এরকম কি ঘটনা ঘটলো আর কি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমি চেষ্টা করব আর কি, তোমাদের কাজে লাগবে আর কি। আমি মনে করি আজকে যে আমরা তাপমাত্রা যে ভেরিয়েশন হলো, এটার হয়তো তোমরা যদি এমনি রিটেন এমনি কোনো চাও কেন তাপমাত্রা কি নেচার ভূগোল সম্পর্কে তোমাদের বিসিএস এ অনেক কাজে লাগবে। এই বিসিএস এ সেই তথ্য যদি চাও, আমি হয়তো তোমাদের কারো মোবাইল নাম্বার দিয়ে ইমেল দিও, আমি সেখানে সেই তথ্যগুলো ছেড়ে দেবো আর কি। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। 11টায় ক্লাস আছে তোমাদের।